থেকে থামাতে হবে, থামিয়ে তারপরে এটাকে আবার পুনরুদ্ধার করে আমাদেরকে সেলভেজ করে এটাকে আবার রিভার্স গিয়ারে ফেলে আমাদের জিডিপি গ্রোথটা আবার পূর্বের জায়গায় এবং তার চেয়ে বেশি নেওয়ার একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্রোগ্রামের মধ্যে আমরা আছি এই মুহূর্তে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, এখন যে কোনো ইকোনমিতে আপনার রিসোর্স মোবিলাইজেশন সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়। ট্যাক্স জিডিপি গ্রোথ, ট্যাক্স জিডিপি গ্রোথ 10-11% যেখানে ছিল অলরেডি এক সময়, সেটা এখন বিলো 7%, যে ওয়ার্ল্ডের একেবারে প্রায় নিম্নতম কয়েকটি দেশের মধ্যে আমরা সেই জায়গায় আছি এখন এই মুহূর্তে। সাউথ এশিয়াতে সবচেয়ে নিচে। ট্যাক্স জিডিপি গ্রোথ যেখানে থাকবে না, রিসোর্স যেখানে কনস্ট্রেন্ট থাকবে, আপনার ফিসক্যাল স্পেস স্বাভাবিকভাবে কমতে থাকে এবং কমতে কমতে যে জায়গায় আমরা আসছি, এখানে ফিসক্যাল স্পেস না থাকলে আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রামও নিতে পারবেন না এবং সোশ্যাল প্রোগ্রাম নিতে পারবেন না, কোনোটাই নিতে পারবেন না। এবং যখন সোশ্যাল প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম যখন কনস্ট্রেন্ট হয়, তখন তো গ্রোথ হওয়া তো দূরের কথা, বরঞ্চ আপনার সিটিজেন্সদের, নাগরিকদের ডে টু ডে সার্ভিস প্রোভাইড করা, ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্টকে রিভার্স করে আবার আগের জায়গায় কিংবা উপরের দিকে নিয়ে আসা, আর সেক্টরাল যে ইস্যুগুলো আছে সবাইকে সমর্থন করার জন্য গভর্নমেন্টের যে ক্যাপাসিটি, সেটা কমে গেছে। তা আমাদের ট্যাক্স জিডিপি 6.8% যেটা দেখাচ্ছে, সেটা এখান থেকে আমরা উপরের দিকে কিভাবে যাবো, এটা বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে প্রথমে আমাকে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যে রিফর্ম ইজ এ মাস্ট, এবং যে রিফর্মটা শুরু হয়েছিল বিগত ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়, ওনারা একটা এনবিআর এর বাইফার্কেশন করে পলিসি এবং এক্সিকিউশন দুই ভাগে ভাগ করার পরিপ্রেক্ষিতে যেটা করে রেখে গেছেন, সেটা অ্যাকচুয়ালি ইট ইজ হাফ বেকড। এটা আসলে কোনো রিফর্ম হয়নি। এখন হাফ বেকড ইজ এটা কিন্তু কিছু না থাকলে আমাদের জন্য সুবিধা, বাট ইফ ইউ আর লেফট উইথ হাফ বেকড, তখন কিন্তু আপনার জন্য প্রবলেম। এটা প্রথমে এটাকে আমার আনডু করতে হবে, তারপর আবার রিফর্ম করতে হবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ রাইট নাও, দিস ইজ ভেরি স্ট্যান্ড। ইটস এ হাফ বেকড একটা রিফর্ম, যেটা এদিকেও হয়নি ওদিকেও হয় নাই। ওটাকে আমরা বিল হিসাবে আমরা সংসদে স্টপ করেছি, একটা কমিটি করেছি, এটার উপর ফার্দার ইমপ্রুভমেন্ট করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাইফার্কেশন ইজ এ মাস্ট। এখন বাইফার্কেশন করে আপনি ট্যাক্স পলিসিটা যেখান থেকে আসবে, যারা করবে এই লোকগুলো কে হবে, এটা হচ্ছে বড় চিন্তা। এখন এটা যদি সব ব্যুরোক্রেটরা বসে ওই উপরের লেভেলে, পলিসি লেভেলে বসে আবার ট্যাক্সের পলিসি করে, তাহলে আমাদের এই রিফর্ম করার কোনো অর্থ হয়। সুতরাং আমাদের ইমপ্রুভমেন্টটা আমরা ওই জায়গাতে আনবো ইনশাআল্লাহ, যে পলিসি লেভেলে যারা ট্যাক্সের পলিসিটা করবে, দে মাস্ট নো দি ডিএনএ অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের মানুষের চাহিদা কি, খিদে কি, সমস্যা কি, ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা সমাজের আপনাকে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একদিকে যেরকম জিডিপি বাড়াতে হবে, অন্যদিকে জিডিপি বাড়ানোর জন্য মানে কোন এরিয়া থেকে আমরা জিডিপি বাড়াবো, এটার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে। আমাকে একদিকে সামাজিক যে আমাদের জনগণকে যেটা সামাজিক প্রকল্পের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নের, একদিকে আমাকে একেবারে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। অন্যদিকে গ্রোথের জন্য যে কোন কোন এরিয়া থেকে
আমরা গ্রোথটা আনবো ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য, তাদেরকে আমাদের ট্যাক্স পলিসিতে নিয়ে আসবো। এই বিষয়গুলো যাদের পরিষ্কার আইডিয়া নাই, তারা আসলে ট্যাক্স পলিসিতে খুব সফলভাবে কিছু করতে পারবে না। তারা ব্যবসার পেইন বুঝতে হবে, ইন্ডাস্ট্রির পেইন বুঝতে হবে, সাধারণ মানুষের পেইন বুঝতে হবে। খালি আমার ট্যাক্সের দরকার, সুতরাং এইখান থেকে এত পার্সেন্ট, ওখান থেকে এত পার্সেন্ট, এই যে একটা মন মানসিকতা হয়ে গেছে ট্যাক্সেশনে, যে ট্যাক্স এত শর্ট পড়ছে, তাহলে কোথায়, তাহলে ওখান থেকে এত পার্সেন্ট, এখান থেকে এত পার্সেন্ট, জাস্ট হিসাব মিলানোর ব্যাপার। হিসাব মিলানোর ব্যাপারে ট্যাক্সেশনের মাধ্যমে আপনি রিয়েলি কোনো পরিবর্তন আনতে পারবেন না, আমরা পারবো না। তো এই যে ট্যাক্স যারা পলিসি নির্ধারণ করবে, এরা কারা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওইখানে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে চাই। এই জন্য ওই পলিসি, এবং ওরা যে রিকমেন্ডেশনটা দেবে, ইট উইল কাম স্ট্রেট টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। ইন বিটুইন কারো কাছে দেওয়ার প্রয়োজন গেলেই প্রবলেম। আমরা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেলের মধ্যে ট্যাক্স পলিসিকে রাখতে চাচ্ছি না, বিকজ আপনাকে জানতে হবে কোথায় কি অবস্থায় আছে। এই বিষয়টা আমরা একটু পরিষ্কার করে, আমি বলছি, অনেকটা শেয়ার করছি আপনাদের সাথে, বিষয়টা জানা দরকার। এখানে আমরা ট্রান্সপারেন্সির কথা বলি, কিন্তু আমরা কথা অর্ধেক বলি না। আমি এই জন্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। টোটাল ট্রান্সপারেন্ট ইন আওয়ার পলিসি মেটার্স, আমরা এদিকে যাচ্ছি। এটা হচ্ছে ট্যাক্স জিডিপি। দ্বিতীয় কথা হচ্ছে ট্যাক্সেশনের ব্যাপারে আমাদের একটা অনীহা আছে সাধারণ জনগণের মধ্যে। সামহাও আমরা ট্যাক্সেশনের মধ্যে সবাই ট্যাক্স দেওয়ার মধ্যে আগ্রহী হয়ে সেভাবে পুরো একটা বিশাল অংশ ট্যাক্সেশনের বাইরে রয়ে গেছে, যার কারণে যারা ট্যাক্স দিচ্ছে ঘুরে ফিরে তাদের উপর আমরা বারবার এই প্রেশারটা বৃদ্ধি করছি। এবং তাদের উপর বৃদ্ধি করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যারা ইনকাম করছে তাদের যে কি বলবো, তাদের যেটা মূলধন রিজার্ভটা বাড়াচ্ছে, সেটা যত ট্যাক্সেশনের বেশি অতিরিক্ত ট্যাক্স করে সেটার উপর আমি চাপ সৃষ্টি করলে ওরা কিন্তু বিনিয়োগ করতে পারবে না, প্লাউব্যাক করতে পারবে না। এই একটা জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাতে আমাদের ট্যাক্স পলিসিতে একটা পরিবর্তন আসবে। আর ট্যাক্স পলিসিতে কিছু ইস্যু, যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে থাকি সবসময়, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আনতে হলে আমাকে যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমরা সেই জায়গায় কিন্তু প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট করিনি। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে এডুকেশন। এই দু জায়গায় ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং দিস টাইম আমাদের এই দুই জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। দুঃখের বিষয়, আমরা যতটুকু চাচ্ছিলাম হেলথ এবং এডুকেশনে বাড়ানোর জন্য ততটুকু পারছি না, বাট আমরা বাড়াচ্ছি এবং এটা কন্টিনিউয়াসলি আগামী 4-5 বছরের মধ্যে এটা এই ইনভেস্টমেন্টটা বাড়তে থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা আপ টু 5% বলেছি, হুইচ ইজ কোয়াইট হাই অ্যামাউন্ট। কিন্তু ওই জায়গায় না যেতে পারলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা আমরা এতদিন বলে আসছি, সেই বেনিফিট আমরা পাবো না। এবং সেটা না হলে আমাদের যদি স্কিলড ওয়ার্কফোর্স না থাকে, আমাদের দক্ষ জনশক্তি ছাড়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। এই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট বেশি, এবং এই জন্য আমরা বেশি করে স্কিল ডেভেলপমেন্টের জন্য, স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং এর জন্য আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট হবে। এবং এটা কান্ট্রি ওয়াইড, পুরো দেশের মধ্যে, যাতে করে স্কিলড ওয়ার্কফোর্সের দেশের ইন্ডাস্ট্রিকে, দেশের শিল্পকে, দেশের কর্মকাণ্ডকে একদিকে উন্নয়ন করতে সুযোগ হবে, প্রবৃদ্ধি বাড়াতে সুযোগ হবে। বাইরে গেলেও এই লোকগুলো যাতে আমাদের রেমিটেন্সে, এখন যে রেমিটেন্স আসছে, ইট ইজ বেসিক্যালি আমাদের লোকগুলো একেবারে নিম্নমানের কাজগুলো করছে, কিন্তু আমাদের লোকগুলো, এবং অনেকগুলো দেশ থেকে, এমনকি নেপালের মতো দেশ থেকেও তাদের পার ক্যাপিটা রেমিটেন্স ইজ মাচ হায়ার দেন আস, বিকজ তারা ওইখানে হিউম্যান ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছে। আমাদের যদি সেটা আমরা করতে পারি, এই জন্য আমরা বিদেশ থেকে এখন যে রেমিটেন্স,
এর থেকে অর্ধেক লোক গেল, তার থেকে দ্বিগুণ কিন্তু রেমিটেন্স আসবে আমাদের। সো আমাদের টার্গেট হচ্ছে এটাকে 50 বিলিয়ন 60 বিলিয়নের বাই দ্য এন্ড অফ 5 ইয়ার্স 40 to 50 বিলিয়নে নিয়ে যাওয়া। এবং এই জন্য যেটা প্রবলেম হচ্ছে, ইনভেস্টমেন্ট অনেক হয়েছে, বাট লট অফ ইট হ্যাজ বিন ওয়েস্টেড। কারণ স্কিলিং এর জন্য যে ট্রেনিং সেন্টার বিভিন্ন জায়গায় ভোকেশনাল করা হয়েছে, এগুলো প্র্যাকটিক্যালি মোস্ট অফ দেম হ্যাভ নো অ্যাক্রেডিটেশন, নো সার্টিফিকেশন। আপনার যদি অ্যাক্রেডিটেশন সার্টিফিকেশন না থাকে, আপনি দেশেও এই লোকগুলো কোনো কাজে আসবে না, বাইরেও কাজে আসবে না। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যতগুলো ইনভেস্টমেন্টে আমরা যাব অন ভোকেশনাল অ্যান্ড স্কিলিং প্রজেক্টে, প্রত্যেক জায়গায় প্রজেক্টের অ্যাক্রেডিটেশন অ্যান্ড সার্টিফিকেশন ছাড়া আমরা কোনো ইনভেস্টমেন্টে যাব না। প্রত্যেকটি স্কিল সেন্টার আমরা ভোকেশনাল স্কুলে আমরা বলে দিয়েছি, এবং আমাদের যারা পার্টনার, ফরেন পার্টনার, তাদেরকে আমরা পরিষ্কার করে দিয়েছি, তোমরা দিস প্রজেক্ট will only be done যদি if it comes with accreditation and certification। এবং আমাদের প্রজেক্টগুলোর সম্বন্ধে একটু যদি বলতে চাই, আমরা আনফর্চুনেটলি আবার একটু আগে বলতে হয় যে আমি তো প্ল্যানিং মিনিস্টার হিসেবে, জুনায়েদ সাকি has been going through this painful process of sorting out the all projects, উনি অনেক কষ্ট করতেছেন যে all 1300 project, right Saki? 1300 project. Now we have 1300 projects in hand, ongoing. Of that, কতগুলো প্রজেক্ট বাংলাদেশের জন্য ভাইবল, আমরা এটা সর্ট আউট করতেছি। অনেকগুলো প্রজেক্ট দুর্নীতির জন্য করা হয়েছে, ওয়েস্টেজ, যার যার ওন কনসিডারেশন প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। বাট দেশের কোনো মানুষের উপকার আসবে না, আমাদের কোনো এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে প্রজেক্টগুলো করবো আমরা দ্য প্রজেক্ট মাস্ট, ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ ভ্যালু। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ ভ্যালু, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা জানতে চাইবো যে এই প্রজেক্ট আমি করছি, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি হবে, এখানে জব ক্রিয়েশন কি হবে, and environmental consideration, যেটা আমরা ছোট দেশ, environment is important for us. So এই চারটা কনসিডারেশন যেটা মিট করবে না, এই চারটা ক্রাইটেরিয়া যেটা মিট করবে না, we will not go for any project, সোজা কথা। and আমরা আমাদের পার্টনারদের, ডেভেলপমেন্ট পার্টনারদেরকে পরিষ্কারভাবে বলেছি, any project has to meet these 4 criteria: the value for money, return on investment, job creation, environmental consideration has to be there. So সুতরাং এখন থেকে যে প্রজেক্টগুলো হবে, we are sorting out যে 1300 প্রজেক্ট, যেগুলো এর মধ্যে কিছু প্রজেক্ট আমাদেরকে বাদ দিতে হবে, আর যেগুলো প্রজেক্ট আনফর্চুনেটলি 30, 40, 50, 70, 60% হয়ে গেছে, এখন এই প্রজেক্টগুলো আসলে অনেক ক্ষতি করছে দেশে, বাট উই ক্যানট অ্যাবান্ডন দিস প্রজেক্ট। এগুলো 60, 70, 80% হয়ে গেছে, এগুলো আমাদের অ্যাবান্ডন করার কোনো সুযোগ নেই। সো আনফর্চুনেটলি ওই প্রজেক্টগুলি আমাদেরকে ওন করতে হচ্ছে এই জন্য। তো এটা, বাট এগেইন আমি তো বলছি, সুযোগ থাকলে আমরা এগুলো বাতিল দিয়ে দিতে পারতাম, বাট করতে হবে। আর নিউ প্রজেক্টের আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এটা। বাংলাদেশের আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে যে যেটা বলছি, যে প্রজেক্টে যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট না করে, জবলেস গ্রোথ এগেইন হ্যাজ বিন, আমরা বিগত দিন দেখেছি গ্রোথের কথা বলছে, বাট জবলেস গ্রোথ, জব ক্রিয়েট করে নাই এনাফ। কারণ ওইরকম প্রজেক্ট করলে তো জব ক্রিয়েট হবে না, যেখানে আমার নিজের ইন্টারেস্টের জন্য, দুর্নীতির জন্য, পার্সোনাল ইন্টারেস্টে আপনি যদি প্রজেক্ট করেন, তো গ্রোথও হবে, ওই গ্রোথ হলেও জবলেস গ্রোথ হবে, আর ওই গ্রোথ সাস্টেইনেবল না। এটা তো আমরা দেখতে পাচ্ছি এখন কোথায় আমরা গিয়ে দাঁড়িয়েছি। এখন কর্মসংস্থান একটা আমাদের বড় টার্গেট হচ্ছে, এটা কর্মসংস্থান আপ টু 1 crore উইদিন নেক্সট 5, 6, 7 years। আমাদেরকে 5 years-এর মধ্যে করতে হবে, বাট আমরা আরো টার্গেট শর্ট করে আমরা চেষ্টা করছি 2 বছরের মধ্যে 1 কোটি জব ক্রিয়েশন। নট এন ইজি টার্গেট। আমাকে অনেকে বলে, খসরু ভাই, ইট ইজ ভেরি অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম। আমি তাদের উত্তরে বলি, ইউ ব্যাট,
It is ambitious, but we are ambitious. I can tell you we are ambitious. Ambition না হলে তো কোনো জাতি সামনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই। So we are ambitious and we are going ahead with this. তা আমরা চেষ্টা করতেছি বিভিন্ন সেক্টরে। আমরা এমপ্লয়মেন্টগুলো, যেমন আইসিটি ইজ এ বিরাট সেক্টর। আমাদের আইসিটিতে আমাদের বিগত দিনে 60-70 হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। জাস্ট ইমাজিন, ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে 60-70 হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে। বাট তার বিপরীতে যখন আমরা হিসাব নিতে গেলাম, দেবপ্রিয় Bhattacharya is in front of me, and you're sure white paper has represented that, reflected that, I'm sure. So 60-70 হাজার কোটি মানে কত? $6 বিলিয়ন নাই বাংলাদেশের এক্সচেকার থেকে। নাথিং টু শো ফর। আমরা কিছু খুঁজে পাচ্ছি না। 7 বিলিয়ন 6 বিলিয়ন খরচ করছে ডিজিটাল বাংলাদেশের নামে, নাথিং টু শো ফর। যাই হোক, এখন ওটা তো আমি আগেও বলছি, বারবার ওই জায়গায় যেতে চাচ্ছি না, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন যে আমাদের যে ডিজিটাল প্রোগ্রাম, আইসিটি প্রোগ্রাম, আমাদের মোস্টলি জব ক্রিয়েশন একটা বিরাট এখানে বিষয় আছে। কারণ আইসিটি সেক্টরে আমাদের যে মানুষগুলো ম্যাট্রিক, আইএ, বিএ পাস করে, এমএ পাস করে বসে আছে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি আনএমপ্লয়েড গ্রুপ। যারা ম্যাট্রিক, আইএ, বিএ পাস করে আছে, তাদের চাকরি বাকরি হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক। এই জন্য আইসিটি সেক্টর ইজ ওয়ান সেক্টর যেখানে একটা বড় নাম্বার আমরা ঢুকাতে পারবো। কারণ এখানে ধরেন আইসিটিতে অনলাইন ট্রেডিং এর মধ্যে আছে, আইসিটিতে পুরুষ মহিলা বাসায় বসে ট্রেড করতে পারে। তারপরে এখানে আমাদের কল সেন্টার, যেটা আমরা আমাদের পাশের দেশে, ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার ইজ হিয়ার, আমাদের পাশের দেশে আইসিটি সেক্টর এমপ্লয়মেন্ট ইজ হিউজ এমপ্লয়মেন্ট, কল সেন্টার, ডেটা সেন্টার, বিশাল একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। তো সুতরাং এইটা করার জন্য যে বাংলাদেশে আইসিটি কে সাকসেসফুলি যদি আপনাকে করতে হয়, দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু দ্যাট ডিপিআই, যেটা ডিজিটাল, আপনার এই আইনটা আমরা করে ফেলেছি। আমরা ক্যাবিনেট থেকে এটা পাস করে ফেলেছি উইদিন 1.5 month অফ দ্য গভর্নমেন্ট। এবং এইটার ভিত্তিতে আমাদের এখন আইসিটি প্রোগ্রামিং চলছে, ন্যাশনাল প্রোগ্রাম। ইট ইজ নট এনি স্পেসিফিক মিনিস্ট্রি ওদিকে হবে না। এবং এটাতে হবে এভরি সিটিজেন, ওয়ান কার্ড, ওয়ান ওয়ালেট। সো ইট উইল কভার এভরিথিং। একটা নাগরিকের যত তথ্য আপনার এই কার্ডের মধ্যে থাকবে। এবং এইটার জন্য সুবিধা হবে আমাদের অনেকগুলো, এই যে আপনার ট্যাক্স জিডিপির ইস্যুটা যে ট্রেস করতে পারতেছি না আমরা, লোকজন ট্যাক্স দিচ্ছে না, লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে, লক্ষ লক্ষ দোকানপাট আছে, কেউ রেজিস্টার্ড না, ট্রেস করা মুশকিল আছে। সো ট্রেসিবিলিটি ইজ ওয়ান থিং দ্যাট এটার মাধ্যমে আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে এই কার্ডটা থাকলে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি উইল বি রেকর্ডেড, আইডেন্টিফাইড, ট্রেসেবল। এবং দিস ইজ, এই জায়গা থেকে আমাদের সার্ভিস ডেলিভারিটা অনেক ইজি হয়ে যাবে। তার যখন ওই কার্ডটা থাকবে, আমার জন্য যেখানে কৃষক হলে কৃষকের সার্ভিস, শ্রমিক হলে শ্রমিকের সার্ভিস, বিজনেস হলে তার সার্ভিস, প্রফেশনাল হলে সবাই তো একটা ডিফারেন্ট আছে, বাট সব সার্ভিস ডেলিভারি উইল বি মাচ ইজিয়ার। এবং আমাদের ট্যাক্স জিডিপি যেখানে আমরা আটকে আছি, আমরা ট্রেস করতে পারছি না এখানে। আনফর্চুনেটলি ট্যাক্সেশন ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। এগুলো এমন একটা জায়গা যে এটাকে আনলক করা, ইট ইজ a task for one to confront, very difficult. তা আমরা দেখতেছি, তো এইটাকে ওইভাবে আমরা করতে না গেলে, আমরা যদি এরকম ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারি, অনলাইন ট্যাক্স রিটার্ন হবে, অনলাইন এভরিথিং অনলাইন। সো ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা যত কমিয়ে আনবো, আপনার করাপশন তত কমে যাবে। বাংলাদেশের প্রবলেম হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট। আপনি যেখানে যাবেন আপনাকে ইউ হ্যাভ টু পে দি স্পিড মানি, যেখানেই যাবে, সেটা পার্সোনাল লাইফে হোক,
ইউর বিজনেস লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, আপনাকে সেটা করতে হবে। তা আমরা বলছি না কেউ যাওয়ার দরকার নেই, কেউ কোথাও কোনো গভর্নমেন্ট অফিসে যাওয়ার দরকার নেই, এভরিথিং শুড বি ডান অনলাইন। সেটা নতুন আমরা কিছু আবিষ্কার করতে যাচ্ছি না বাংলাদেশে, ইট ইজ হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে শিক্ষিত উন্নত দেশগুলোতে এগুলো হচ্ছে সবগুলো। তা আমরা ওই জায়গাটাই টার্গেট করেছি যে আমাদের অনেকটা ক্যাশলেস সোসাইটি, যেখানে ক্যাশের ট্রানজেকশনও থাকবে না, ফিজিক্যাল কন্ট্যাক্টও থাকবে না। সো গ্র্যাজুয়ালি আমরা সেদিকে যাচ্ছি, এটা সবার জন্য উপকার হবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে দেশের, প্রত্যেকটি মানুষের টাইম বাঁচবে, তাদের কাউকে ওই স্পিড মানি দিতে হবে না। আর এই লোকগুলো যারা করাপ্ট লোক সরকারের মধ্যে বসে আছে, যারা ইজ অফ ডুইং এর পথে দাঁড়িয়ে আছে, ইজ অফ ডুইং বিজনেস পথে যারা দাঁড়াচ্ছে, এই লোকগুলোকে রিডান্ডেন্ট করে দেওয়া ছাড়া আপনি রিফর্ম করতে পারবেন না। ইউ জাস্ট মেক দেম রিডান্ডেন্ট, বিকজ ইউ সিম্পলি ক্যানট রিফর্ম। আমাদের দেশ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে নীতি নৈতিকতার দিক থেকে, মরাল হাইগ্রাউন্ড বলে কিছু নাই, প্র্যাকটিক্যালি নীতি নৈতিকতা বলতে কিছু নাই। সো মেক দিস পিপল রিডান্ডেন্ট, ওদেরকে আপনি ফাইট করতে হবে, ডোন্ট ওয়ান্ট টু ফাইট দেম, জাস্ট রিডান্ডেন্ট, মেক দেম রিডান্ডেন্ট। সো এই পলিসির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমরা যে কাউকে যাতে, যে দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট ব্যবসায়ীরা এখানে আছেন। ওয়ান ইজ অফ ডুইং বিজনেস। বাংলাদেশে ইজ অফ ডুইং বিজনেসের রেটিং কোথায় এটা আমার বলার দরকার নেই, আপনারা সবাই জানেন কোথায় আছে। ইজ অফ ডুইং বিজনেস, দ্য কস্ট অফ ডুইং বিজনেস, দুইটাই ইন্টার রিলেটেড, ইজ ভেরি হাই। এখানে ব্যবসায়ীরা আমার চেয়ে সবাই পুরো জানেন। যেখানে আপনি এই কস্টটা কমিয়ে আনতে না পারবেন, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, if your ease of doing business rating has to be right on top, cost of doing business down, তো এই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতেছি। অ্যাড্রেস করতে গিয়ে যে এগেইন আমাদেরকে অনেক ডিরেগুলেশন করতে হবে। এই বক্তৃতাটা আমি এত দিয়েছি, এখন ডিরেগুলেশন আমাকে সবাই জিজ্ঞেস করে, খসরু ভাই আপনার ডিরেগুলেশন কতদূর হইল? আপনি তো বহুদিন ধরে এই বক্তৃতা দিতেছেন, বিরোধী দলে থাকতে থেকে এই বক্তৃতা দিতেছেন, আপনার ডিরেগুলেশন কোন পর্যায়ে আছে? So I know that I will be accountable for this. So I am very careful about deregulation. Inshallah, we are working on deregulation very seriously. And আপনারা সবাই থেকে আমরা কিন্তু ইনপুট নিচ্ছি, আপনারা জানেন। কিন্তু এই রুমে যারা বসে আছেন সবাই থেকে ইনপুট নেওয়া হচ্ছে কিন্তু, এবং ইনপুট নিয়ে এগুলোর উপর কাজ চলছে। কারণ ডিরেগুলেশন ছাড়া আপনি দেশেও কোনো ইনভেস্টমেন্ট কেউ করবে না, বাইরে থেকেও কেউ এই দেশে আসবে না। সো উই আর গোয়িং ফর অল আউট ডিরেগুলেশন। সেটা আপনি এনবিআর কাস্টমসে বলেন, পোর্টে বলেন, আপনার এই লাইসেন্সিং এর কথা বলেন, যতগুলো জায়গা আছে আমরা ওয়ান বাই ওয়ান ইজ অফ ডুইং এর যে বক্সগুলো আছে না, আমরা একটা একটা টিক করতেছি, এটা হয়েছে, এগুলো হয় নাই। We are ticking the next box. এটা হয়েছে, এটা হয়নি। We will have to tick all the boxes. Then we can confidently tell you that yes, বাংলাদেশে ডিরেগুলেশন করতে পেরেছি। ইজ অফ ডুইং বিজনেস ইজ বাংলাদেশের রেটিংয়ে আমরা টপে আছি। কস্ট অফ ডুইং বিজনেস কমে আসছে। বিজনেস ইজ কম্পিটিটিভ। বাংলাদেশ ইজ দ্য প্লেস ফর ইনভেস্টমেন্ট। এবং this is what we want to do, quite honestly. এবং the slogan is যে বাংলাদেশ, this is a country open for business 24/7. We are open for business. এই স্লোগানটা নিয়ে আমরা বিশ্বের কাছে যেতে চাই। And you know, in the meantime, we are having, আমরা কোনো জায়গায় আমাদের মাল্টিল্যাটারাল বডির সাথে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, ইনভেস্টমেন্ট ব্যাংক, এশিয়ার যত ব্যাংক আছে আর কি, যত মাল্টিল্যাটারাল বডি আছে, বাইল্যাটারাল আছে, সবাইকে আমাদের যে ম্যানিফেস্টো আছে, সবাইকে আমরা একটা কথা বলছি যে আমাদের ম্যানিফেস্টোর সাথে ইউ হ্যাভ টু বি অ্যালাইনড।
You have to be aligned with our manifesto, otherwise we cannot function. বিগত সরকারগুলো যে সরকার একটা বলে, মাল্টিল্যাটারাল বডি একটা বলে, অলওয়েজ এ কনফ্লিক্ট অফ ডিসিশন মেকিং প্রসেস। আমরা বলতেছি লেট আস ফার্স্ট অ্যালাইন্ড উইথ আওয়ার ম্যানিফেস্টো, অ্যান্ড থ্যাঙ্কফুলি ওরা সবাই বলতেছে উই আর অ্যালাইন্ড উইথ ইউর ম্যানিফেস্টো। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, যে ওরা স্বীকার করতেছে উই আর অ্যালাইন্ড, বিকজ আমার তো আই হ্যাভ টু হ্যাভ এ রাইট স্টার্ট। শুরুতে যদি ওর সাথে আমার অ্যালাইন না হয় তা আমি তো আগাইতে পারবো না। দে আর মাই ডেভেলপমেন্ট পার্টনার। ওরা যদি আমার সাথে অ্যালাইন না হয় তা আমি তো আগাইতে পারবো না। সো উই আর অ্যালাইন্ড as far as policy goes, as far as manifesto goes, so we are on our journey. সব জায়গায় আমরা একমত হচ্ছে না, অনেক জায়গায় দ্বিমত হচ্ছে। IMF এর সাথে দ্বিমত হচ্ছে, কারণ IMF যে কন্ডিশন দিচ্ছে ওটা আমার অর্থনীতির জন্য সুইটেবল না, আমার জনগণের জন্য সুইটেবল না। উই আর ইলেক্টেড গভর্নমেন্ট, আমি জনগণের কাছে দায়বদ্ধতা আছে, তাদের কথা মতো আমরা তো সব করতে পারবো না। তো উই হ্যাভ এ ডিফারেন্স অফ ওপিনিয়ন উইথ সাম মাল্টিল্যাটারাল বডিজ। ওপিনিয়ন ডিফারেন্স থাকবে, চলতে থাকবো, কিন্তু আমি আমার কোর্স কারেকশন করব অতটুকু যতটুকু আমার ম্যানিফেস্টোর সাথে অ্যালাইনমেন্ট থাকবে। আমি অতটুকু কোর্স কারেকশন করব, এর বাইরে গিয়ে আমি কোর্স আউট অফ দ্য ওয়ে গিয়ে কিছু করা সম্ভব না। বিকজ উই হ্যাভ এ গোল, উই হ্যাভ এ টাইম ফ্রেম, আমাকে তো এটা অ্যাচিভ করতে হবে। তো সুতরাং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সামনে বসে আছে প্রফেসর সাহেব, ওনাকে দেখে আমার মনে পড়তেছে যে ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট আমাকে, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইজ কমপ্লিটলি রুইন্ড। এটা আমার বলার দরকার, আপনারা সবাই জানেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, যে দেশের ক্যাপিটাল মার্কেট কোনো ফাংশন করতেছে না প্র্যাকটিক্যালি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্ডাস্ট্রি পর ইন্ডাস্ট্রি করতেছে। তাহলে তারা তাদের কোত্থেকে ফান্ডিংটা কে করতেছে? ফান্ডিং ইজ ডান বাই দ্য হাই স্ট্রিট ব্যাংকস। সো অল হাই স্ট্রিট ব্যাংকস তারা কিন্তু ল্যান্ড করতেছে আপনাদের মতো বড় বড় ব্যবসায়ীকে, 1000 কোটি, 2000 কোটি, 3000 কোটি। High street banks are not supposed to be lending that big and with that kind of interest. So as কি হচ্ছে তার ফলে, না ব্যাংক সুবিধা করতে পারতেছে না ইনভেস্টর। এই যে আজকে যে স্টেট অফ জাস্ট মানি লন্ডারিং যেটা করছে, এটার বাইরে বলছি আমি, যে ইট ইজ নট সাস্টেইনেবল। হাই স্ট্রিট ব্যাংকস থেকে আপনি ব্যবসায়ীরা এত বড় বড় অ্যামাউন্ট, এত ইন্টারেস্ট রেটে, হাই ইন্টারেস্ট রেটে নিয়ে, ইট ইজ নট ফিজেবল। সো আমাদেরকে ক্যাপিটাল মার্কেটকে রিভাইভ করতে হবে, যে আমাদের ব্যবসায়ীরা কস্ট অফ, এই যে আমি একটু আগে যেটা বললাম, কস্ট অফ ফান্ড কমাইতে হলে আপনাকে তো ক্যাপিটাল মার্কেটে থেকে আপনি সব টাকা ইকুইটিতে নিজে না দিয়ে আপনি ক্যাপিটাল মার্কেটে যান, আপনি বন্ড ইস্যু করেন, আপনি ডিবেঞ্চার ইস্যু করেন। বিকজ অল দ্য প্রোডাক্টস অ্যাভেলেবল সারা দুনিয়াতে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করছে বিকজ অফ দিস। Because businesses have different requirement. প্রত্যেকটা ব্যবসার নিজস্ব একটা রিকোয়ারমেন্ট। অনেকে হাই ইন্টারেস্ট রেটে বড় করে, স্টিল দে মেক প্রফিট। সো দে হ্যাভ ওয়ান, অনেকে মার্জিনালি ফাইট করতেছে, কম্পিটিটিভনেস হাই, ভেরি লিটল প্রফিট। সো দে ডিসাইড হুইচ প্রোডাক্ট টু গো ফর। সো আমরা ক্যাপিটাল মার্কেট রিভাইভ, ইনশাল্লাহ উই আর হ্যাভিং এ বিগ ওভারহোলিং অফ দ্য ক্যাপিটাল Security and Exchange Commission. আমি আগে থেকেই বলতেছি, and I have no secret about it. We are going to have a complete overhauling of Security and Exchange Commission. And it will be manned by the professional people. No political appointment. I repeat, no political appointment. All professional. And we have already appointed the person in charge of capital market, somebody who has been the managing director of Goldman Sachs. He is running his own fund of $10 billion right now. He knows the global market. And the fund managers, we appointment সাথে সাথে, I can tell you, like the signal, business, and these are a perception and signal you give. ওই অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে the fund managers response from all Wall Street থেকে, Hong Kong থেকে, the amount of response we are getting, even a market like this, যে আমাদের
যে অবস্থায় আছে এই অবস্থায় খালি ওই অ্যাপয়েন্টমেন্ট বিগ সিগন্যাল এবং লট অফ ফান্ড ম্যানেজার্স আর ওয়েটিং ফর দ্য ফিউচার ইনশাআল্লাহ ওই কাজটা আমরা হয়ে গেলে আমাদের ক্যাপিটাল মার্কেট রিভাইভ হলে all the big business houses should go and list in the capital market. আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ওই রকম এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতেছি যেখানে আপনি লিস্টিং করতে পারবেন, যেখানে ইনভেস্টররা সিকিউর থাকবে, যেখানে লিস্টেড কোম্পানিজ উইল বি প্রোটেক্টেড, ইনভেস্টার্স উইল বি প্রোটেক্টেড, অ্যান্ড ইট উইল বি রান লাইক এ ক্যাপিটাল মার্কেট, নট ক্যাসিনো. Capital market, not casino. Okay, so this is something I hope in very soon you'll see the result. So even the government can borrow from capital market. আমাদের তো কালচার নাই বলে আমরা করতেছি না এগুলো. গভর্নমেন্ট ক্যান borrow from capital market. You see, Heathrow Airport, অনেকে বললেও বিশ্বাস করবে না, Heathrow Airport is a listed company. Heathrow Airport is not owned by UK. It is a listed company. আমরা বিমান কিনবো, সেই আমাদের 12টা 14টা বিমান কিনবো, এরপর আরো কিনবো. এগুলো গভর্নমেন্ট এক্সচেকার থেকে এত টাকা কেন আমরা দেব? The government, it is an enterprise, it's a business. You go to the capital market, raise your money, earn your money, pay it back. This is as simple as that. Why? প্রত্যেক জায়গায় কেন গভর্নমেন্ট এক্সচেকারকে টাকা বের করে দিতে হবে? So these are the cultures we have to change. যেই সব জায়গায় যে মিউনিসিপ্যালিটিজ আছে, মিউনিসিপ্যাল বন্ড দিয়ে সারা বিশ্বে চলতেছে না, দে আর ইস্যুইং মিউনিসিপ্যাল বন্ড, কারণ মিউনিসিপ্যালিটির কিছু কিছু এরিয়া আছে যেখানে প্রফিটেবল, সো তারা মিউনিসিপ্যাল বন্ড ইউজ করে, গভর্নমেন্টের কাছে যাচ্ছে না ওরা. সো আমাদের এই কালচারগুলো আনতে হবে, তাহলে গভর্নমেন্ট মানি শুড বি ইনভেস্টেড ইন মেজর এরিয়াস লাইক পাবলিক গুড, সোশ্যাল প্রোগ্রামস, ইনফ্রাস্ট্রাকচার. আপনার সরকারের যে কাজগুলো ডিফারেন্ট কাজ এই জায়গায় করতে হবে. সো এই ইকোনমিক চেঞ্জগুলো আমরা মডেলটা আমরা চেঞ্জ করতে চাই, নট লাইক এ বিজনেস অ্যাজ ইউজুয়াল, আগের মতো না. তারপরে আমরা লাস্টলি আমি শেষ করি, দেয়ার ইজ নো এন্ড টু দিস থিংস. আই ক্যান গো অন ফর এভার. আমি আরেকটা বলে শেষ করি, আমাদের একটা যেটা লাস্ট আমাদের প্রাইম মিনিস্টারের সিগনেচার প্রজেক্ট, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি. The creative economy. This is the signature project of the Honorable Prime Minister. এবং we all love this project, and এটা যখন বাইরে বলি লোকজন খুব এক্সাইটেড হয়ে যায়. সেটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে, রুরাল বাংলাদেশে যারা কামার কুমার আর্টিজানস যারা আছে, কুটির শিল্পে যারা আছে, তাঁতি যারা আছে, অর্থাৎ আর্টিজানস অফ অল কাইন্ড, এই লোকগুলো কিন্তু সবসময় অর্থনীতির বাইরে থেকে গেছে. আমরা কিন্তু ওদেরকে ওইভাবে আমরা ইনক্লুসিভ কথাটা ইউজ করি, কিন্তু অনেক লোক তো এই ইনক্লুসিভনেসে নাই, বাইরে রয়ে গেছে. আমাদের আপনার কালচারাল এরিয়াতে থিয়েটার, মিউজিক, বাংলাদেশের এগুলো, উই অল লাভ থিয়েটার, উই লাইক মিউজিক, কিন্তু আমরা এগুলোকে মনিটাইজ করি নাই, আমরা এগুলোকে কোনো মেইন স্ট্রিম ইকোনমিতে আনতে পারি নাই. সো উই ওয়ান্ট টু ডু দ্যাট নাও. আমরা আর্টিজানদেরকে কিভাবে হেল্প করবো? যেমন একটা আর্টিজান গ্রামে একটা প্রোডাক্ট বানাচ্ছে, ওই প্রোডাক্ট সে 3, 4, 5, 10 জেনারেশন বানাচ্ছে, বাট ও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তার লাইভলিহুডের কোনো চেঞ্জ হচ্ছে না. সো উই আর থিঙ্কিং দ্যাট ওকে, গিভ হিম ওর সাপোর্ট, কি দরকার, ওর যদি ঋণের কিছু দরকার হয়, ওর যদি স্কিলের দরকার হয়, ওর যদি ডিজাইনিং এর দরকার হয়. একটা প্রোডাক্ট ডিজাইনিং এর উপর প্রাইসের অনেক ভ্যারি করে. আমি খালি ডিজাইনটা করে নিই, ডিজাইনিং সাপোর্ট, ব্র্যান্ডিং সাপোর্ট, অ্যান্ড তাকে মার্কেট অ্যাক্সেসটা দেওয়া. সো উই হ্যাভ যেমন টু সেল ডিরেক্টলি থ্রু অ্যামাজন, আলিবাবা, ইবে, সো দেখেন এগুলো তো ইটস নাথিং. আমরা নতুন কিছু চিন্তা করি, হচ্ছে এটা অনেক. এই আমাদের পাশে থাইল্যান্ডে আমরা গেলাম দেখার জন্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট. ওই ভিলেজে একটা প্রোডাক্ট করতেছে, গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে, স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইনিং সাপোর্ট দিচ্ছে, বানাচ্ছে. পুরো গ্রামের যত প্রোডাক্ট বিকেলের দিকে ওরা পার্সেল টার্সেল রেডি করে একটা সেন্ট্রাল জায়গা আছে, যেখান থেকে এয়ারপোর্ট থেকে ভ্যান এসে কালেক্ট করে ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে, নট ইন থাইল্যান্ড, ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে, সোল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড. সো আমাদের এই প্রজেক্টটা বেসিক্যালি থিয়েটার, লাইক আমরা তো সবাই থিয়েটার পছন্দ করি, ঢাকায় তো থিয়েটার যেতে পারি না,
বিদেশে গেলে থিয়েটারে যায়, ঢাকা যাইতে পারি না। সো ইটস এ হিউজ, দিস ইজ ইকোনমিক্স। খালি ইন্ডাস্ট্রিতে ইকোনমি হবে আর এইগুলো তো ইকোনমিক্স। আমরা বিদেশে গেলে কত টাকা দিয়ে থিয়েটারে যাই না, ওখানে রেস্টুরেন্টে খাচ্ছি না। দিস ইজ অল জিডিপি। হোয়াট ইজ জিডিপি? জিডিপি খালি ইন্ডাস্ট্রিতে হয় নাকি? জিডিপি ইজ এভরিওয়্যার। আমি যে স্টেডিয়ামের টিকিট কেটে খেলাটা দেখি, দ্যাটস জিডিপি। সো স্পোর্টস ইকোনমি ইজ অ্যাবসেন্ট, আমাদের কালচারাল ইকোনমি ইজ অ্যাবসেন্ট, আমাদের আর্টিজানস আর অ্যাবসেন্ট, আমাদের অল পটেনশিয়ালস আর দেয়ার। সো দিস ইজ দ্য ক্রিয়েটিভ। আমি এই ক্রিয়েটিভ অনেক বড় ব্যাপার। আমি আজকে আফটারনুনে 3-4 ঘন্টা মিটিং করে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির সাথে যারা জড়িত সবাইকে ডাকছিলাম বাংলাদেশের বিভিন্ন ফ্রন্টে। সো দিস ইজ অ্যান ইকোনমি। আমি দেখলাম ইউকের ইকোনমিতে 6.7% হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমির কন্ট্রিবিউশন। 6.7% এই ক্রিয়েটিভ ইকোনমি। বাংলাদেশ এজ এ কান্ট্রি, আমাদের ছেলেমেয়েরা কি সুন্দর পেইন্টিং করতেছে সব জায়গায়। তো আমাদের এভরি জায়গায় ইজ ক্রিয়েটিভিটি, বাট ইট হ্যাজ নেভার বিন মনিটাইজড। আমরা এদেরকে কোনো সাপোর্ট দিয়ে নাই, আমরা এদেরকে মেইন স্ট্রিম করার চেষ্টা করি নাই। এই জায়গাতে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি এবার, এবং এই ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট একা ইনভেস্ট করে পারবে না। এখানে আমরা প্রাইভেট সেক্টরকে ইনভলভ করছি, এনজিওদের ইনভলভ। আজকের মিটিংয়ে অনেক এনজিও ছিল, নাম বলতেছি না, প্রাইভেট সেক্টর ছিল, যে বিকজ দ্য ডেলিভারি ইজ এন ইস্যু। আমি যে কথাগুলো সুন্দর সুন্দর কথা বললাম, বলতে খুব সহজ, বাট ডেলিভারি ইজ ডিফিকাল্ট। The government cannot deliver. So we have involved private sector, NGOs to deliver all this creative economy, a great part of it. আমাদের মিউজিক গুলোকে আমরা কোনোদিন মনিটর, কত মিউজিক কত গান বাংলাদেশে, কোনোদিন আমরা এদেরকে অপরচুনিটি দিই না। ইটস এ বিগ ইকোনমি, হিউজ ইকোনমি। মিউজিকের কোনো বাউন্ডারি নাই দুনিয়াতে। আমরা সারা দুনিয়ার গান শুনতেছি, আর বাংলাদেশের গান কে শুনতেছে? আমরা বাইরে গিয়ে থিয়েটার দেখি, সারা থিয়েটারগুলো সারা দুনিয়া ট্রাভেল করতেছে, থিয়েটার গ্রুপগুলো। সো ইউ ক্যান ডু ইট। আমাদের তো আছেই, ট্যালেন্ট আছে, মিউজিক, ফিল্ম, আমরা পারবো তো। তো দিস ইকোনমি অলসো উইল। আমার মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে বক্তৃতা। এখন আপনারা বক্তৃতা আমি শুনি একটু কিছু।